নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। বলাকা নজরুল সংস্কৃতির সংস্থার পক্ষ থেকে 7 দফা দাবি নিয়ে কোচবিহার জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করলেন তারা। সালের 1 নভেম্বর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ পান সুকান্ত মজুমদার। শিলিগুড়িতে ডাকাতির ছক বানচাল। আসছে বিস্তারিত খবরে। বলাকা নজরুল সংস্কৃতি সংস্থার পক্ষ থেকে 7 দফা দাবি নিয়ে কোচবিহার জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করলেন তারা। তাদের দাবিসমূহ কোচবিহারে বিভিন্ন মনীষীদের মূর্তি থাকলেও নজরুলের মূর্তি নেই, অবিলম্বে নজরুলের মূর্তি স্থাপন করতে হবে। এছাড়াও কোচবিহার মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুলে একটি ঘরে 2 দিন নজরুল ইসলাম রাত যাপন করেছিলেন, সেটি সংরক্ষিত করতে হবে। পাশাপাশি নজরুল যখন কোচবিহারে এসেছিলেন লাল দিঘির পাড় দিয়ে ঘুরে বেরিয়েছেন, সেই জায়গার নামও নজরুল স্মরণী করা হোক। এছাড়াও রবীন্দ্র ভবনের ভাড়ার ক্ষেত্রেও তা মিনিমাম 5,000 টাকা করা হোক। এত ভাড়া দিয়ে সংস্থার পক্ষে অনুষ্ঠান করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিহারে নজরুল ইসলাম এসেছিলেন 1930 সালে। তার উষ্ণ স্মৃতি এখানে রয়েছে, তার সান্নিধ্য পেয়েছেন আমাদের পূর্বপুরুষরা, এবং আমরা তাদের কাছে শুনেছি যে এখানে কোচবিহার ক্লাবে তিনি এসেছিলেন। মহারাজা যে রাজগণ হোস্টেল, যেটা এখন নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি মেমোরিয়াল হোস্টেল হয়েছে, সেখানে তিনি এসেছিলেন। বাজারে যে মসজিদটা আছে সেখানে তিনি মিলাদ করতে এসেছিলেন। এতগুলো স্মৃতি জড়িয়ে আছে সেখানে। কোচবিহারে নানান মনীষী যারা আমাদের প্রাতঃস্মরণীয়, রবীন্দ্রনাথ, গান্ধীজি, নেতাজি, তাদের স্ট্যাচু আছে। আমরা একটা আবক্ষ মূর্তি হলেও আমরা একটা স্ট্যাচু বা তার প্রতিমূর্তি আমরা স্থাপন করবার জন্য অনুরোধ করেছি আমরা প্রশাসনের কাছে। এবং এই রবীন্দ্রনাথের যে স্মৃতি বিজড়িত জায়গাগুলো, যেমন মনে করুন বাজারে যে মসজিদটা রয়েছে সেটা নজরুলের নামে, সেই যে পথ দিয়ে তিনি ঢুকেছেন সেটা করা হোক। এবং যেটা হেরিটেজের মর্যাদা পেয়েছে রাজগঞ্জে হোস্টেল, যেটা বর্তমান হচ্ছে নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি মেমোরিয়াল হোস্টেল, সেটাও গুরুত্ব পান এবং নজরুলের নামের সঙ্গে জড়িয়ে তার একটা নামকরণ করা যেতে পারে, এরকম আমরা ভেবেছি। আমাদের এটা আবেদন। এবং সামগ্রিকভাবে আমাদের নজরুলকে নজরুল চর্চাটা বাড়ানোর জন্য, সত্যি কথা বলতে কি এটা দুঃখের বিষয়, আমরা যারা সাহিত্য চর্চার অঙ্গনে আছি আমরা এটা কিন্তু হতাশার সঙ্গে আবিষ্কার করি যে নজরুলের মূল্যায়ন কিন্তু সেইভাবে এখনো করা হয়নি। নজরুলকে আমরা শুধু কবি হিসাবেই জানি। তিনি যে গদ্যকার, তিনি যে উপন্যাস লিখেছিলেন, তিনি যে ছোট গল্প লিখেছেন, তিনি প্রবন্ধ লিখেছেন, এই খবর আমরা জানি না। সুতরাং নজরুলকে পুনরুজ্জীবন করার দরকার। পুনরায় নজরুলের সাহিত্যকে নতুন দৃষ্টিতে নতুন প্রজন্মের সামনে উপস্থাপিত করে তাদের পড়ার সুযোগ দিয়ে, এবং নতুন প্রজন্ম জানুক নজরুল কী চেষ্টা করেছিলেন, নজরুল কী হতে পারতেন, এবং তার সাহিত্য রত্নরাজি যা আমাদের সঞ্চিত রয়েছে তার পাঠের মধ্য দিয়ে আমাদের যে জীবন মানন, আমাদের জীবনশৈলী, সেটা আমরা উন্নত করতে পারি। এই লক্ষ্যে প্রতি বছর আমাদের রবীন্দ্রনাথের যেমন একটা জন্মদিবস সেটা পালন করা হয়, 22শে শ্রাবণ পালন করা হয়। আমরা পালন করি, সংস্কৃতি জগতে যারা আছি, স্কুলে সরকারিভাবে সেই নজরুল দিবস পালনের জন্য একটা ছুটি হওয়া দরকার। শুধু ছুটি নয়, সেটা অবজারভেশন ডে করতে হবে। নজরুলকে অবজার্ভ করতে হবে, সেটা পর্যবেক্ষণ ডে, অবজারভেশন ডে করতে হবে। 2013 সালের 1 নভেম্বর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ পান সুকান্ত মজুমদার। 2015 সাল পর্যন্ত প্রায় 2 বছর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি। সেই সময় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ তৈরির পথ দেখিয়েছিলেন তিনি। এরপর 2019 সালে বালুরঘাট লোকসভা আসন থেকে সাংসদ নির্বাচিত হন বিজেপি। 2024 লোকসভা নির্বাচনেও এই আসন থেকে জয়ী হন তিনি। বিজেপি রাজ্য সভাপতিও ছিলেন তিনি, কিন্তু এবারে রাজ্য এবং
কেন্দ্র বিজেপি তার উপর আস্থা এবং ভরসা রেখে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব তুলে দিয়েছে। তিনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, তাই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং পরিকাঠামো উন্নয়ন নিয়ে বেশ কিছু দাবি দাওয়া উঠতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জানান, একসময় এখানকার অধ্যাপক ছিলেন সুকান্ত মজুমদার, এখন তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন, তাই আমরা অবশ্যই দাবি রাখব বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো যাতে উন্নয়ন হয়। জাতীয় স্তরে যে সমস্ত স্কলারশিপ রয়েছে সেগুলি বর্তমানে বন্ধ রয়েছে, সেগুলি যাতে চালু করা হয়। পাশাপাশি স্কলারশিপের টাকার পরিমাণটা বাড়ানো হলে ভালো হয়। তার সঙ্গে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পানীয় জলের সমস্যা থেকে পরিকাঠামোগত উন্নয়নের দিকে নজর দিলে খুব ভালো হয়। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন সুকান্ত মজুমদার, এখন তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছে, এটা খুবই গর্বের বিষয়। ওনার হাত ধরে সমগ্র রাজ্য জুড়ে শিক্ষার উন্নয়ন হবে আশা রাখছি। কেন্দ্রের কাছ থেকে অর্থ নিয়ে এসে বিশ্ববিদ্যালয়কে সাজাতে পারলে আরও ভালো হয় দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীদের। সুকান্ত মজুমদারের সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং তিনি খুব ভালো মানুষ। তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন, উদ্ভিদবিদ্যার অধ্যাপক ছিলেন তিনি। ওনার সবসময় পজিটিভ দৃষ্টিভঙ্গি ছিল। শিক্ষার উন্নয়ন নিয়ে কাজ করার একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছেন তিনি। দাবি সুকান্ত মজুমদারের একসময়ের সহকর্মী তথা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাবি মিশ্রের। উনি আমাদের এখানে অধ্যাপক ছিলেন, আশা করব যে ওনার হাত ধরে সমগ্র রাজ্যের শিক্ষা ব্যাপারে একটা হবে, ও ডেভেলপমেন্ট হবে। আমরা ওনাকে জানাই ও শুভেচ্ছা জানাই। তিনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বা পরিকাঠামো এরকম উন্নয়ন নিয়ে কোনো দাবি? এমনি তো আমাদের রাজ্য সরকার থেকে ধরেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজিয়েছেন। আমাদের সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের দুটো হোস্টেল যেটা ছিল না, সেটাও ধরেন মানে হচ্ছে খুব শীঘ্রই আমাদের ওপেনিং করেছেন তিনি, সেটাও চালু হবে। এমনি বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো ঠিকই আছে এবং মানে ওভারঅল আমরা চাইবো যে উনি যদি ও কেন্দ্র সরকারের কাছ থেকেও যদি অর্থ এনে যদি আমাদের বিশ্ববিদ্যালয়কে আরও সহায়তা করেন, এটা আরও ভালো হবে আমাদের বিশ্ববিদ্যালয়। উনি মাইক্রোবায়োলজির উপরে কাজ করতেন, তো মাইক্রো রিলেটেড যে সমস্ত বটানিক্যাল স্টাডি হয় সেগুলো আমি ওনার সাথে শুনতাম, মাঝে মাঝে ওনার সাথে বসতাম চায়ের থেকে। তো আমি দেখেছি কি উনি বিষয়গুলো ভালো বোঝেন এবং তার পরিপ্রেক্ষিতে কর্মঠ, কাজও করতে জানেন, কাজ করার ইচ্ছাও রাখে। তো তার ভিত্তিতে আমি যতটুকু দেখেছি তার পরিপ্রেক্ষিতেই বলছি বিষয়টা, সেটা হচ্ছে যে যতটুকু আমি ওনাকে দেখেছি, ওনার যে দৃষ্টিভঙ্গি, তার ভিত্তিতে আমার মনে হয়েছে যে উনি একটা কনস্ট্রাকটিভ কাজ হয়তো করবেন। কারণ সেটা তো সময় বলবে সেটা সঠিক হবে কি ঠিক হবে না, কিন্তু আমি আশাবাদী যে এই যে একটা শিক্ষাক্ষেত্রে একটা বিস্তর পরিবর্তন হতে চলেছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 থেকে বিবিসি একটা সার্কুলার করেছে এবং গোটা ভারতবর্ষে এটার পরিবর্তন আমরা শিক্ষাক্ষেত্রে দেখতে পেয়েছি। শিলিগুড়িতে ডাকাতির ছক বাঞ্ছা। পুলিশের অভিযানে গ্রেফতার 4 ডাকাত। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল কয়েকজন দুষ্কৃতী। গোপন সূত্র মারফত সে খবর পেয়ে অভিযান চালাতেই 4 জনকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ। ধৃতদের নাম মানিক সিং, চন্দন মোহন চৌধুরী, চন্দ্র দাস ও জগদীশ বর্মন। ধৃতরা প্রত্যেকেই শহর শিলিগুড়ির বাসিন্দা। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, 1 নম্বর পার্টের কুলিপাড়ার নিচে এই দুষ্কৃতীরা সাউথ আম্বেদকর কলোনিতে সোমবার রাতে অন্ধকারের মধ্যে বসে ডাকাতির ছক কষছিল। প্রধাননগর থানার পুলিশের কাছে খবর আসে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ওই দুষ্কৃতীরা। গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ সেখানে অভিযান চালায়। এরপরই ওই 4 জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ওই এলাকায় জড়ো হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। মঙ্গলবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। এসএসকেন খবর দিনহাটা। নর্থ মেড ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে দিনহাটাতে আপনাদের জন্য উন্নত মানের আলট্রাসোনোগ্রাফি ও সিটি স্ক্যান। এখানে প্রসূতিবিদ্যায় সুদক্ষ মহিলা রেডিওলজিস্ট উপলব্ধ। অভিজ্ঞ ও মান্যতাপ্রাপ্ত প্রযুক্তিবিদ বেঙ্গালুরুর খ্যাতনামা রেডিওলজিস্ট দ্বারা রিপোর্টিং। 15 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়া হয় ও এমার্জেন্সি স্ক্যানিং ও রিপোর্ট পরিষেবা উপলব্ধ। যোগাযোগ জামতলা কালী মন্দিরের নিকট, মদনমোহন পাড়া, দিনহাটা। ফোন নাম্বার 7001581766 অথবা 03581796218। আপনাদের পরিষেবায় আমরা সর্বদা প্রস্তুত। স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে খুন স্ত্রী।
স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে মর্মান্তিকভাবে খুন হলেন স্ত্রী। তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের নাচাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের চালালজানি এলাকার ঘটনা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তুফানগঞ্জ পুলিশ আধিকারিক, সার্কেল ইন্সপেক্টর সহ তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। মৃত ওই মহিলার নাম মালতী নারায়ণ। স্থানীয় পরিবার সূত্রে জানা যায়, মৃতা ওই মহিলার স্বামী মানসিক ভারসাম্যহীন। আগামীকাল তাকে তুফানগঞ্জ মানসিক হাসপাতালে নিয়ে আসার কথা ছিল। আজ সকালে নবকুমার নারায়ণ বাজারপুরে বাড়িতে মাংস নিয়ে আসেন। স্বামী স্ত্রী দুজনেই সেই মাংস পরিষ্কার করছিলেন, আর সেখানেই হঠাৎ মালতী নারায়ণের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে স্বামী নবকুমার নারায়ণ। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছেন তুফানগঞ্জ থানার পুলিশ। এসসিএন খবর 3 যেখানে রাম মন্দির অযোধ্যা, সেখানে বিজেপি হেরেছে। তাহলে উত্তরবঙ্গের মানুষ কেন বারবার বিজেপি ভোট দিচ্ছে? বারবার বিজেপি পাহাড়ের মানুষকে বিশ্বাসঘাতকতা করছে, আর মানুষ বারবার বোকা হচ্ছে। বুধবার শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের কার্যালয়ে পরিদর্শনে গিয়ে এমনই মন্তব্য করলেন পুরনগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের ফলাফল নিয়ে এই মন্তব্য করেন তিনি বলেন, অযোধ্যাতে বিজেপি হেরেছে, তাহলে উত্তরবঙ্গে রাম নাম নিয়ে রাজনীতি কেন? তবে উত্তরবঙ্গের কিছু মানুষ বুঝতে পেরেছে যে উন্নয়ন একমাত্র করতে পারবে তৃণমূল কংগ্রেস, যে কারণে এবার ভোটের মার্জিন অনেকটাই কমেছে। তবে বিজেপিকে এখান থেকে সরিয়ে দিতে হবে। ল্যান্ড ইউজ অ্যান্ড ডেভেলপমেন্ট প্ল্যান, এটা আমাদের একটা মূল। সেই এলইউডিসিটাও তৈরি করতে গেলে যাতে আমাদের গ্রিনারিটাকে বাঁচিয়ে তৈরি করা যায়। কারণ নর্থ বেঙ্গল হচ্ছে যে আমাদের সারা বিশ্বের লোক নর্থ বেঙ্গলে আসে নেচার দেখার জন্য। আমরা কলকাতায় নেচারকে হারিয়ে ফেলেছি, কিন্তু সেই ব্রিটিশ থেকে আরম্ভ করে তারপরে বামফ্রন্ট থেকে আরম্ভ করে অনেকে আমরা আনপ্ল্যান্ড এনক্রোচমেন্টসের জন্য। কিন্তু এখানে এখনো আমাদের ইনট্যাক্ট গ্রিনারি রয়েছে, পাহাড় রয়েছে, ঝর্ণা রয়েছে, সুন্দর নদী রয়েছে। সুতরাং এই জায়গাগুলোকে বাঁচিয়ে দিয়ে নিশ্চিতভাবে ডেভেলপমেন্ট হবে, নিশ্চিতভাবে আরবানাইজেশন আরও বাড়াতে হবে, এসডিএ এর এলাকা বাড়াতে হবে, কিন্তু গ্রিনারিটাকে রেখে ইট ক্যান বি কল্ড অ্যাজ গ্রিন ডেভেলপমেন্ট। আমরা বড় বড় কোম্পানিদের লাগাই যারা এই ভিশন প্ল্যান তৈরি করবে, কিন্তু সেই কোম্পানিগুলো হয়তো মাথার মধ্যে শুধু সিমেন্ট আর বালি ছাড়া আর কিছু নেই। কিন্তু গ্রিনারিকে রেখে আমরা যদি ডেভেলপমেন্ট করতে পারি তাহলে ভাইসি ভার্সা হবে। যেরকম ধরুন দার্জিলিংয়ে এত ওজন পড়ে গেছে, এত আনপ্ল্যান্ড বাড়ি হয়ে গেছে যে দার্জিলিং যে কোনো সময় ভার্জ অফ কোল্যাপস হয়ে যাবে। নতুন পাহাড় তার এটা কম, গ্রোথটা কম, তার মধ্যে এরকম হয়ে গেছে। সুতরাং একটা সেকশন থাকবে যারা চাইবে যে আজকের রোজগারটা, আজকের প্রফিটটা দেখতে, কিন্তু লং টার্ম আমাকে এই পৃথিবীটা আমার প্রজন্মের পর প্রজন্মকে ছেড়ে যেতে হবে। তাদের কাছে যাতে আমরা বিট্রে না করি। আজকের আমার গেন দেখার জন্য টুডেজ গেন টুমরোজ পেন, এটা যাতে না হয়, যাতে আমরা ডেভেলপমেন্টটা করি এবং মাথায় রেখে যে নেচারকে না নষ্ট করে গ্রিন ডেভেলপমেন্ট, এটা যাতে আমরা এই অঞ্চলটা করি। কারণ এখন আস্তে আস্তে এসডিএ পরিধি বাড়ছে, এলাকা বাড়ছে, আমরা আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে এবং ঠিক যে অনেকগুলো টাউনশিপ এখানে তৈরি হচ্ছে, বাট এভরিথিং শুড বি গ্রিন। এটা আমার মূল বক্তব্য আজকে ছিল। বলছি যে এসজেপি এর আপনারা সীমানা নির্ধারণের বাড়ানোর কথা বললেন, সেই ক্ষেত্রে পিছিয়ে পড়া দুটো জেলা আছে আলিপুরদুয়ার এবং কোচবিহার, সেটা কি এসজেপি এর মধ্যে আনার পরিকল্পনা? সেটা দেখুন, ওরা প্ল্যানিং করে ওরা একটা পাঠিয়েছে গভর্নমেন্টকে। আমি তো না, এটা এটা ক্যাবিনেটকে নিতে হবে, আরবানাইজেশন করতে হবে, না হলে আনপ্ল্যান্ড আরবানাইজেশন হবে, পেরিয়ে আরবান হবে। এসএসসিএন খবর এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে পাবেন এসএসসিএন খবর সবার মাঝে সবার সাথে।